শীতের ছুটিতে পলাশ যখন তার মামাবাড়ি হোগলা বন গ্রামে পৌঁছল তখন সন্ধ্যা নেমে এসেছে। গ্রামটা একদম প্রত্যন্ত এলাকায়, যেখানে বিদ্যুতের আলো পৌঁছলেও আধুনিকতা বিশেষ ছোঁয়নি। পলাশের মামা, যিনি গ্রামের পুরনো পুরোহিত, তাকে প্রথমেই সাবধান করে দিলেন, রাতে যদি কেউ নাম ধরে ডাকে, খবরদার, উত্তর দিবি না বা দরজা খুলবি না, এই গ্রামে নিশির উপদ্রব খুব বেশি। পলাশ শহরের ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই, তাই সে হেসে উড়িয়ে দিল। রাত তখন 2টো, চারদিক নিঝুম, শুধু মাঝে মাঝে ঝিঝির ডাক আর বাঁশবনের পাতার সরসর শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ জানলার ওপাশ থেকে একটা খুব পরিচিত গলার আওয়াজ ভেসে এলো, পলাশ, ও পলাশ, দরজাটা খোল না রে। পলাশ চমকে উঠল, এ তো তার ছোটবেলার বন্ধু সুমিতের গলা। কিন্তু সুমিত তো কলকাতায় থাকে, এখানে আসবে কি করে? পলাশ ভাবল হয়তো সারপ্রাইজ দিতে এসেছে। সে বিছানা ছেড়ে জানলার কাছে গেল। বাইরে ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আওয়াজটা আবার এলো, এবার আরও করুণ সুরে, পলাশ, বড্ড শীত করছে রে, আমাকে একটু ঘরে নিবি না? মায়ার টানে পলাশ আর থাকতে পারল না। সে দরজা খুলে বারান্দায় এলো, কিন্তু বারান্দায় কেউ নেই। আওয়াজটা এবার আসছে বাড়ির পিছনের পুরনো পুকুর পাড়ের বাঁশবন থেকে, আমি এখানে রে, পথ হারিয়ে ফেলেছি। পলাশ টর্চ না নিয়ে সম্মোহিতের মতো বাঁশবনের দিকে এগিয়ে গেল। কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখল পুকুর পাড়ে একটা আবঝা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, অবিকল সুমিতের মতো উচ্চতা। পলাশ কাছে গিয়ে বলল, সুমিত, তুই এত রাতে এখানে কি করছিস? মূর্তিটা কোনো উত্তর দিল না, শুধু পিছন ফিরে দাঁড়িয়ে রইল। পলাশ তার কাঁধে হাত রাখতেই মূর্তিটা ধীরে ধীরে ঘুরল। টর্চের আলো না থাকলেও চাঁদের ম্লান আলোয় পলাশ যা দেখল, তাতে তার গলার স্বর চিরতরের জন্য স্তব্ধ হয়ে গেল। সেটা সুমিত নয়, ওটা একটা পোড়া কাঠের মতো কালো কঙ্কালসার দেহ। তার কোনো চোখ নেই, নাক নেই, শুধু মুখের জায়গায় একটা বিশাল হাঁ করা গর্ত। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সেই গর্ত থেকে সুমিতের অবিকল গলার স্বর বেরোচ্ছে না, বরং সেই গলার স্বর ভেসে আসছে তাদের মাথার ওপরের বাঁশঝাড় থেকে। পলাশ ভয়ে ওপরে তাকাতেই দেখল বাঁশ গাছের আগায় ঝুলে আছে আসল সুমিতের মৃতদেহ। তার গলাটা ছিঁড়ে ফেলা হয়েছে, আর সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত নিচে দাঁড়িয়ে থাকা ওই কালো মূর্তির মুখে পড়ছে, আর ওই মূর্তিটা সেই রক্ত চাটছে আর সুমিতের গলায় কথা বলছে। পলাশ দৌড়াতে চাইল, কিন্তু তার পা আর নড়ল না। কালো মূর্তিটা তার লম্বা হাড় সর্বস্ব হাত বাড়িয়ে পলাশের গলাটা খপ করে ধরে ফেলল। কানের কাছে ফিসফিস করে সেই পরিচিত গলায় বলল, সুমিত একা ছিল, এবার তুইও থাকবি আমাদের সাথে। পরদিন সকালে গ্রামের লোক বাঁশবনে পলাশ আর সুমিত দুজনেরই লাশ খুঁজে পেল। দুজনেই বাঁশ গাছের আগায় ঝুলেছিল, আর তাদের দুজনেরই গলার নলিটা এমনভাবে ছেঁড়া ছিল যেন কোনো হিংস্র জন্তু খুব আয়েশ করে তাদের গলার স্বরটা চুরি করে নিয়ে গেছে।